আমরা জয় করতে চাই। কি জয় করতে চাই? এই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল দ্বিতীয় বাংলাদেশ বানানোর পরিকল্পনা করছে, আজকেই দিল্লি থেকে দুটো চ্যানেল আমার হিন্দিতে এবং ইংরেজিতে ফোনও নিল, মানে ফোনে যে বাইট নাই। কি বলছে? বাংলাদেশের ছেলে খোকন চন্দ্র দাস, তাকে ঘরের মধ্যে জ্যান্ত জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। দোষ কি তার? দোষ তার একটাই, তার মা গালয় কাঠের মালা পরতো, স্ত্রী মাথায় সিঁদুর পরতো, সন্ধেবেলা হলে তুলসী তলায় প্রদীপ জ্বালাতো। কিছুদিন আগে দীপু চন্দ্র দাস, তাকেও তাই করা হলো। কি তার দোষ ছিল? সে নাকি কোনো একটি ধর্মের অবমাননা করেছে, সেই অজুহাতে তাকে গণধোলাই করা হলো। পুলিশ জনতার হাতে তুলে দিল। গণধোলাই করার পর গলায় দড়ি টাঙিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হলো। বডিটা নড়ছে, তখনও ঠোঁটটা কাঁপছে, চোখের পাতাটা টিপটিপ করছে, অর্থাৎ জ্যান্ত আছে। সেই সময় কেরোসিন তেল পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। দোষ কি তার? একটাই দোষ, তার দোষ হচ্ছে হিন্দু। হিন্দু হওয়া কি কোনো দোষের? আপনাদের কি মনে হয় কোনো দোষের? আজকে বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আপনারা বলছেন সুকান্ত দা, এ তো বাংলাদেশের খবর, আপনি এখানে বলছেন কেন? তাহলে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই কয়েক মাস আগের কথা। যখন মুর্শিদাবাদে শামশেরগঞ্জে ওয়াকফ আইন পাশ নিয়ে তখন এই ধরনের আন্দোলন চলছিল, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, হরগোবিন্দ দাস, তার ছেলে চন্দন দাস, বাড়ির সামনে পাশের বাড়ির কাকু কুপিয়ে মেরে দিল। চোখের সামনে তার মা দেখেছে ছেলেকে কোপাতে, স্ত্রী দেখেছে স্বামীকে কোপাতে। পালিয়ে গিয়ে অন্য রাজ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল, বাঁচাতে পারেনি নিজের স্বামীকে, নিজের পুত্রকে। পুলিশের আসতে কতক্ষণ সময় লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের আসতে? মাত্র 4 থেকে 5 ঘন্টা। মাত্র 4 থেকে 5 ঘন্টা। রক্তক্ষরণ, রক্ত বেরিয়ে যাচ্ছে একের পর এক। চন্দন দাস, হরগোবিন্দ দাস কাতরাচ্ছে। দোষ তাদের কি ছিল? তারা শুধুমাত্র মা কালী, মা দুর্গার মূর্তি বানাতো। কি বলে, এখানে আসার সময় দেখলাম অনেকে মূর্তি বানানোর কাজ করে, আছে কি না? আমরা বলি মূর্তিকার, মৃৎশিল্পী, এক একজন এক এক নামে ডাকে। এটাই তাদের দোষ ছিল। তারা বিজেপি করতো না, তারা আরএসএস করতো না, বিশ্ব হিন্দু পরিষদ করতো না, মাথায় গেরুয়া ফেটি বোধে জয় শ্রীরাম তারা বলেনি। কংগ্রেসের সদস্য ছিল, সিপিএম এর সদস্য ছিল, সেকুলার ছিল। আজকে মুর্শিদাবাদ আর বাংলাদেশ কি মিল দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না। যদি মিল দেখতে পান তাহলে আগামী প্রজন্মের জন্য সজাগ হন। আমি সেই জন্য এসেছি, কারণ আমি অনেক আগে এই ডাকটা শুনতে পেরেছি। সুকান্ত মজুমদার নেতা শখে হতে আসেনি। ইউনিভার্সিটিতে পড়াতাম, প্রচুর মাইনে, একজন ইউনিভার্সিটি প্রফেসরের যেরকম হয়, সায়েন্সের টিচার, এসি ল্যাব, ওই ল্যাবে আমি রাজা, বিরাট ঘর নিয়ে 5টা স্টুডেন্ট, যা বললে পাও টিপে দেবে, এরকম অবস্থা। কারণ আমার তাদের ভাগ্য আমাদের হাতে থাকে। সেই সুখের জিনিস ছেড়ে, জীবন ছেড়ে এই রাস্তায় এসেছি, রোদে তাপছি, পরিবারের সাথে মাসের পর মাস দেখা হয় না, বাচ্চাদের মুখ দেখতে পাই না। কিসের জন্য? উদ্দেশ্য একটাই, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এটাকে বাংলাদেশ তৈরি করে দেওয়া যাবে না। মনে রাখবেন, এই উদ্দেশ্য নিয়ে আমাদের লড়াই। আমাদের লড়াই শুধু ওই লাল বাড়ির দখল বা নীল বাড়ির দখল নেওয়া নয়, এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার লড়াই। এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে, দায়টা আমাদের। বলুন কেন দায় আমাদের? ইতিহাস মনে রাখতে হবে বন্ধুগণ। আমি যখন আসছিলাম, আমার আগে সম্ভবত কেউ বক্তব্য রাখছিলেন আপনাদের এই মঞ্চ থেকে, সেই ইতিহাস উনি বলছিলেন, অল্প করে বলেছেন। 1946 সাল, এই গোটা ভারতবর্ষে তখন কোন অংশটা পাকিস্তান হবে, কোন অংশটা পশ্চিমবঙ্গ হবে, কোন অংশটা ভারতবর্ষ হবে, তা নিয়ে তখন ভোটাভুটি চলছে। সেই সময় যেহেতু ঠিক হয়েছিল হিন্দু বহুল এলাকা হিন্দুস্তানে থাকবে, মুসলিম বহুল এলাকা পাকিস্তানে যাবে, কি করলেন? পুরো বাংলা, তখন যে বঙ্গপ্রদেশ অর্থাৎ এখনকার বাংলাদেশ আর বর্তমানের যে পশ্চিমবঙ্গ, এই দুটো মিলে যে বঙ্গপ্রদেশ, সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠতা ছিল। স্বাভাবিকভাবে গোটা বঙ্গ, ইউনাইটেড বেঙ্গল ইংরেজিতে যাকে বলে, সেই ইউনাইটেড বেঙ্গল সেটা বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে যাবার কথা।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না, হতে পারে না। যদি পুরো বাংলায়, যদি কলকাতা, যদি বাংলাদেশে অর্থাৎ পূর্ব পাকিস্তানে চলে যায়, বাঙালি হিন্দুর কি হবে? ঘাটালের লোকেদের কি হবে? দাসপুরের লোকেদের কি হবে? এরা কোথায় যাবে? তার সাথে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মেঘনাথ সাহা, বিজ্ঞানী যাদের নাম আমরা বইয়ে পড়েছি, তারা সবাই আন্দোলনে নামলেন। পশ্চিমবঙ্গ নামক একটা নতুন বাচ্চার জন্ম হলো, একটা রাজ্যের জন্ম হলো, আর সেই পশ্চিমবঙ্গকে বলা হলো বাঙালি হিন্দুদের থাকার জায়গা। অন্যরা থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, যে কেউ থাকতে পারে, কিন্তু আমার প্রশ্ন, বাঙালি হিন্দুর জন্য যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, সেই পশ্চিমবঙ্গে যদি বাঙালি হিন্দু মূর্তি তৈরি করার জন্য যদি খুন হতে হয়, তাহলে হিন্দুরা আগামী দিনে যাবে কোথায়? আমরা কি উড়িষ্যায় পালাবো, না মধ্যপ্রদেশে পালাবো, না বিহারে পালাবো, নাকি মেরুদণ্ড সোজা করে লড়াই করবেন? সেই জায়গায় পৌঁছতে চান? কি লড়াই করতে চান? যদি লড়াই করতে চান, পশ্চিমবঙ্গকে বাঁচাতে চান, নিজের ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে চান, তাহলে সুকান্ত মজুমদারের সাথে আসুন, বিজেপির সাথে আসুন, বিজেপির সকল নেতৃত্বের সাথে আসুন, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আর তার জন্য প্রথম যে শর্ত, এইবারের নির্বাচনে আমাদের প্রার্থী এখান থেকে যে হবে, কে হবে প্রার্থী? দল যাকে ঠিক করবে। আমি প্রার্থী সব জায়গাতে একজনকেই দেখতে পাই, সেটা হচ্ছে 5টা পাপড়িওয়ালা পদ্ম ফুল, তার বাইরে আমি কিচ্ছু চোখে পড়ে না। সেটাই ভারতীয় জনতা পার্টির প্রার্থী। মাথায় রাখবেন, আমার লোক হলো না, আমার দাদা হলো না, তেনার দাদা হলো, ওদের কিচ্ছু যায় আসে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেই হোক, বিজেপির নীতি অনুসারে তাকে চলতে হবে। সেরকম আপনার বিধায়ক যেই হোক, তাকে বিজেপির নীতি অনুসারে চলতে হবে। বিজেপির কর্মীরা যেরকম চাইবে সেরকম আপনার বিধায়ককে চলতে হবে, যেরকম আপনারা চাইবেন সেরকম আপনাদের সাংসদকে চলতে হবে। এটাই ভারতীয় জনতা পার্টির নীতি। সেই জন্য সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করুন, এই পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই। যে পশ্চিমবঙ্গকে রক্ষার লড়াই নিয়ে আমরা এখানে এগিয়ে এসেছি। এখন তৃণমূল আমাদের দেখা দেখি বিভিন্ন জায়গায় সভা শুরু করেছে। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা, আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু বাবু এবং আমি, তার সাথে অন্যান্য নেতৃত্ব বিভিন্ন জায়গায় সভা করছি। তৃণমূলের ভাইপো, চেনেন তো ভাইপোকে? হ্যাঁ হ্যাঁ, সবাই বলছে চোর চোর চোর, আমি বলছি না, জনতা বলছে চোর। সে কালকে এরকম একটা মঞ্চ বানিয়েছে, এর থেকে বড় মঞ্চ। আর এই যে মাঝখানে যে রাস্তাটা, এখানে একটা বড় র্যাম্প বানিয়েছে, এটা ফ্যাশন শো হচ্ছে, তার মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছে। বডি বিল্ডিং করে বডি বানিয়েছে, কাজ নেই, কি করবে? কাজ নেই তো খইবাজ, নাই কাজ তো খইবাজ। সে র্যাম্পে হাঁটতে হাঁটতে যাচ্ছে আর বলছে, সেখানে গিয়ে বড় বড় জ্ঞানের কথা বলছে, সুকান্ত মজুমদার এই করেছে, অমুক করেছে, তমুক করেছে। আর 3টে লোককে নিয়ে এসছে, বলছে দেখুন এদেরকে নাকি নির্বাচন কমিশন মৃত বলেছে। আমি ভাইপোকে বলতে চাই, আপনি তো 12-এর বেশি পড়াশুনো করেননি, অঙ্কটা হয়তো ভুলে গেছেন। এই রাজ্যে নির্বাচন কমিশন 24 লক্ষ মৃত ভোটারের নাম বাদ দিয়েছে। আপনি মঞ্চে তুললেন কাকে? 3 জনকে। শতকরা অঙ্ক ছোটবেলায় আমরা সবাই করেছি। 3কে 24 লক্ষ দিয়ে ভাগ দিন, 100 দিয়ে গুণ করুন। আপনাকে হিসাবটা শিখিয়ে দিচ্ছি, ভুলে গেছেন হয়তো। ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছেন তো, কতটা ভালো পড়েছেন জানি না। এটা পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা করলে পাড়ায় বেরোয় 0.0000125, মানে 24 লক্ষে 3 জন শতকরা এত। আপনি সেটা দেখিয়ে বলছেন ভুল আছে। আরে আমি তো বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক পাতা বাংলায় একটা দরখাস্ত লিখতে বলুন, এর থেকে বেশি পার্সেন্টেজে বানান ভুল করবে বেটা, ওটাও ঠিক মতো লিখতে পারবে না, সেই ক্ষমতা নেই। সে আবার বলছে সুকান্ত মজুমদার বিবেকানন্দকে বলেছে, এই বলেছে, হ্যাঁ বলেছে। আরে আপনি বুঝতে পারেননি, আরে তার কাছ থেকে বিবেকানন্দ শিখতে হবে, যার নাম গরু পাচারে জড়ায়। সুকান্ত মজুমদার 2বারের এমপি, কিছুদিন হলো মন্ত্রী হয়েছি। বুক ঠুকে বলতে পারি, আমার লোকসভা কেন্দ্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একজনও যদি বলে থাকে যে সুকান্ত মজুমদার আমাদের কাছ থেকে 5 টাকা চুরি করে খেয়েছে, আমি রাজনীতি থেকে বিসর্জন দিয়ে দেবো, রাজনীতি বিসর্জন দিয়ে চলে যাব। সে আমাকে বিবেকানন্দ শেখাচ্ছে। আরে বিবেকানন্দ বুঝতে হলে আমি বলছি এই 26-এর পর তো অনেক টাইম থাকবে আপনার। উনি বলছেন দিল্লিতে গিয়ে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার কাছে গিয়ে বলেছে আঙুল উঁচিয়ে কথা বলবেন না। আরে বাবা, একজন আইএস অফিসার, আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর আইএস এর পরীক্ষা দিয়ে হয়েছে, সেও আঙুল উঠাবে না ওই 12 পাসের কাছে? সে নাকি আঙুল উঠাবে? সে নাকি জনপ্রতিনিধি।
আরে ভোট চুরি করে যে জনপ্রতিনিধি হয়েছে তাকে কেউ সম্মান করে না, ভোট জিতে জনপ্রতিনিধি হতে হয়। আপনি 5,000-এ ভোট জিতলে পরেও সেই সম্মান আপনি পাবেন, কিন্তু ভোট চুরি করে আপনি বিবেকানন্দ সুকান্ত মজুমদারকে শেখাতে আসবে না। ছোটবেলা থেকে যারা আমার বাড়ি যেত, ভাইপো শুনে রাখুন কানে তেল দিয়ে, সুকান্ত মজুমদারের পড়ার একটা ছোট্ট ঘর ছিল, মধ্যবিত্ত পরিবারের মানুষ। সেই ঘরে কোনন্য সচিন তেন্ডুলকারও ছবি লাগেনি, শাহরুখ খানেরও ছবি লাগেনি, আমির খানেরও ছবি লাগেনি, একটা ছবি লাগানো থাকতো পেপার থেকে কেটে, তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। আমরা তাকে দেখে বড় হয়েছি। আপনি আমাকে বিবেকানন্দ শেখাতে আসবেন না। আরে গরু পাচারকারী যদি বিবেকানন্দের কথা বলে কেমন লাগবে বলুন তো? আরে বিবেকানন্দ থাকলে পরে তো সুসাইড করে নেবে আপনার কথা শুনলে, যে ভাইপো আমার নাম নিয়েছে মুখে, এই জীবন আমি রাখতে পারবো না, রেল লাইনে বডি দেব, মাথা দেব না। বিবেকানন্দ গান গাইবে, এরকম অবস্থা হবে, আপনার পাল্লায় পড়বে। আর আপনি বিবেকানন্দ নিয়ে বড় বড় জ্ঞান দিচ্ছেন। আমি দেখছি যে কালকে ভাইপো কি বলেছে, আজকে আলিপুরদুয়ারে গেছে, আলিপুরদুয়ারে গিয়ে বলেছে 5 মিনিট লাগবে, আলিপুরদুয়ার নাকি সবুজ হয়ে যাবে। আলিপুরদুয়ারে অনেক চা বাগান, এমনিই সবুজ, এমনিই সবুজ, কিন্তু আর কি চুরি করবেন ওখান থেকে? বালি চুরি করে নদীগুলো শেষ, নদীতে হরপা বান আসছে, নদী শেষ, নদীর বাঁধ শেষ, পাথর শেষ। এখানে কি চুরি করে তৃণমূলের নেতারা? মাটি। আমরা ছোটবেলায় পড়তাম, ছোটবেলায় জীবন বিজ্ঞান আপনারাও নিশ্চয়ই পড়েছেন স্কুলে। আমরা পড়তাম তৃণভোজী প্রাণী হয় আর মাংসাশী প্রাণী হয়, তাই তো? আর মানুষকে বলা হয় সর্বভুক প্রাণী, মানুষ সব খায়। কিন্তু মানুষেরও ভাগে, মানুষ বালি, ইট, সিমেন্ট, পায়খানা এগুলো খায় না। তৃণমূল হচ্ছে এমন প্রথম মানব প্রজাতি, তারা পায়খানা থেকে বাড়ি সব খেয়ে হজম করতে পারে। এটা কোনো মনুষ্য প্রজাতি পারে না, একমাত্র তৃণমূল কংগ্রেস এটা করতে পারে, সেই জন্য তারা সব কিছু খাচ্ছে। আজকে অবাক হয়ে যাচ্ছি আমরা। এখানে তৃণমূলের বিভিন্ন নেতার নামে আমাকে কয়েকজন বলেছেন যে এখানে বেশ কিছু নেতা আছে যারা তৃণমূলের হয়ে নাকি খুব মারামারি করে, লাফালাফি করে, হ্যান ত্যান করে, এই করবে, অমুক করবে, তমুক করবে, এসব সমস্ত কিছু নাকি এখানে তারা হুমকি চমকি দেয়। আমি অবাক হয়ে শুনলাম এখানকার যিনি বিধায়ক আছেন মমতা ভূঁইয়া, তাই তো, তার ছেলে সে কুমারেশ ভূঁইয়া, এখানে একটা রাজ কলেজ আছে, সেই রাজ কলেজে জানতো আপনারা, কেউ কেউ তো জান নিশ্চয়, সেই রাজ কলেজে একটা ঘর দখল করে বসে আছে কুমারেশ ভূঁইয়া।